অ্যাম্বুলেন্স ভরে ভরে নিয়েছে, সেই সিসি ক্যামেরাগুলো দেখুক, সেই দিনের 4 তারিখ 5 তারিখের 6 তারিখের সিসি ক্যামেরা দেখুক। সেই যদি দেখে গাবতলী, আশুলিয়া, সাভারে, তা দেখবে যে অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে কি নিয়েছে, এই লাশগুলো নিয়ে ফেলে দিয়েছে। সেইখানে তারা যে কারণে শহীদ হলো সেটা প্রতিফলন হবে না যতক্ষণ পর্যন্ত এই অবৈধ উপার্জনকারী, এই দখলকারী, চাঁদাবাজকারী তাদেরকে গ্রেপ্তারের আওতায় না এনে তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত না করে, তাহলে যে আওয়ামী লীগ কয়েকদিন পর আবারও আসবে না বা মাথা জাগাবে না, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। অনেকে শিক্ষকদের নিয়ে আফসোস করে যে এ কোন স্বাধীনতা, শিক্ষকদের গলায় জুতার মালা। আপনার তাকে আমি বলতে চাচ্ছি এরকম, আপনার কি মনে নাই যেদিন ক্লাসে বসে সেই শিক্ষকরা একেবারে দেখাইতো যে আপনার জয় বাংলা স্লোগান পড়াইতো, হাসিনার নামে স্লোগান দিত, সেটা কি দেখে নাই? আবার যে শিক্ষকরা মনে করেন এই প্রধান শিক্ষক তার চেয়ারটা করেছে নৌকো দিয়ে, এটা কি তারা দেখেনি? সর্বত্র সারা বাংলাদেশে কোনো শিক্ষক, কোনো সাংবাদিক, কোনো ডাক্তার এরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। ওনার যদি খায়েশ থাকে চাকরিটা ছেড়ে দেন এবং আপনি চলে আসুন, অথবা অবসর নিয়ে চলে আসুন। পেশায় থেকে কখনো এটা নিরপেক্ষ ভূমিকা সেই পেশার পালন করতে পারবে না। আমি একটু আগে মাহমুদ ভাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কলিমুল্লাহ স্যারের একটা কথা একেবারে উড়িয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ 10-15 কোনো সময় আর ক্ষমতায় আসার মতো কোনো নাই বা কোনো অবস্থানে যেতে পারবে না। সেটার আমি একটু বিরোধিতা করে কিছু কথা বলতে চাই, যুক্তি। সেটা হচ্ছে যে আজকে আপনারা দেখেছেন যে গুমের সাথে জড়িত জিয়াউল আহসান, এবং আমি নিজে 2 বার ওখানে গিয়েছি, এই গুমের ওখানে আমি রক্ষা পেয়েছি। কিন্তু এই যে গুমের সাথে জড়িত তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে, সেখানে নাকি উনি যাই হাসাহাসি করতেছে, ওনাকে রিমান্ডে জিজ্ঞাসা করার মতো লোক নেই। এই ইনফরমেশন আবার সেখান থেকে আমাদের বিএনপির অনেক নেতার কাছে আসছে। পরশুদিন গুম দিবস ছিল, আমি মঞ্চে ছিলাম, সেখানে ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ এই কথা বলেছে যে আমি বিশ্বস্ততার সাথে বলি কোনোভাবে তাকে কোনো রকম কিছু করতেছে না। অথচ এদের মাধ্যমে আজকে কতজন গুম হয়েছে তারা কিন্তু ভালোভাবে জানে, এবং কিভাবে গুম হয়েছে, তাদের অবস্থান কি, এটা কিন্তু জানা দরকার, সেটা কিন্তু জানা হচ্ছে না। আপনারা জানেন যে সাগর রুনি হত্যা মামলার মূলত মেইন পরিকল্পনাকারী ডক্টর মাহফুজুর রহমান, যিনি এটিএন বাংলা টাংলা কিনা আছে, তাকে শোনা যাচ্ছে বিভিন্ন কাছে কানা ঘুষা যে 200 কোটি টাকা দিয়ে তাকে ওপার পার করার একটা বিভিন্ন বন্দোবস্ত হচ্ছে। এরকম যদি শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দিয়ে কাউকে পার করতে চায়, এবং সেই কথা যদি সত্য হয় যে কাঠের পুতুলও টাকা দেখলে হা করে বা মুখে নেয়। আপনার হচ্ছে যে দেখেন, আমার কাছে একজন কয়েকবারের এমপি এবং মন্ত্রীও ছিলেন উনি। আমাকে 24-এর আগের নির্বাচনের প্রায় 6 মাস আগে আমি ওনার সাথে একটা কাজে বসছিলাম। তো উনি বলল যে মনির, এই তুমি যে বক্তব্য দাও, আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছে যে এই ছেলেটা এই বক্তব্য দেয়, আমাকে যাতা গালিগালাজ করে, পদ্মা সেতু কি এর বাবার টাকা দিয়ে করছে, শেখ হাসিনার বাবার টাকা দিয়ে করছে, আওয়ামী লীগের বাবার টাকা দিয়ে করছে, আবার এই বিভিন্ন কথাবার্তা বলে। সেই ক্ষেত্রে আমি তোমারে বলি, কোনো কিছু হবে না। যদি এমন আসে যে এখানে আর্মি সরকার আসবে, 3 বছর 2 বছর 1 বছর পর আমরা সুযোগ পেলে সব পাবলিক ভুলে যাবে। পাবলিক হচ্ছে নগদে বিশ্বাসী। আমাদের একেবারে সর্বনিম্ন যে এমপি, তার কাছে 1000 কোটি টাকা আছে এবং 2000, 3000, 5000 কোটি টাকা আছে। আমরা টাকা দিয়ে আবার ব্যালেন্স করে ফেলবো। ঠিক আমিও দেখতেছি যে বর্তমান যে সময়টা, তারা এরকম যদি এইরকম হয় যে বিভিন্ন এলাকায় সেই সন্ত্রাসী চেয়ারম্যান, সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন নেতা যারা দখল করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, তারা যদি বিভিন্ন লোকের কাছে আবার ম্যানেজ হয়ে লোকজন আবার তাদেরকে নিয়ে আসে বা থাকে, তাহলে এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই আমি বারবার অনুরোধ করি, এ পর্যন্ত আমি মঞ্চে বা অন্য জায়গায় বক্তব্য এবং আপনার মাধ্যমে বক্তব্যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বলি যে দেশে যদি আপনি সুশাসন, সুনীতি, গণতন্ত্র চান, আপনি যদি ভোটাধিকার দিতে চান, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চান, যারা শহীদ হলো, এত রক্ত দিল, হাজার হাজার লোক আসলে মারা গেছে, সেই অ্যাম্বুলেন্স ভরে ভরে নিয়েছে, সেই সিসি ক্যামেরাগুলো দেখুক, সেই দিনের 4 তারিখ 5 তারিখের 6 তারিখের সিসি ক্যামেরা দেখুক। সেই যদি দেখে গাবতলী, আশুলিয়া, সাভারে, তা দেখবে যে অনেক অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সে কি নিয়েছে, এই লাশগুলো নিয়ে ফেলে দিয়েছে। সেইখানে তারা যে কারণে শহীদ হলো সেটা প্রতিফলন হবে না যতক্ষণ পর্যন্ত এই অবৈধ
উপার্জনকারী, এই দখলকারী, চাঁদাবাজকারী তাদেরকে গ্রেপ্তারের আওতায় না এনে তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত না করে, তাহলে যে আওয়ামী লীগ কয়েকদিন পর আবারও আসবে না বা যা মাথা জাগাবে না, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমি মনে করি যে এটা কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত, এবং এইটা না করলে হয়তোবা আমরা সেই সুবিধাগুলো পাবো না। এইটা হচ্ছে আমাদের এখানে। আপনার আরেকটা কথা হচ্ছে যে আমরা রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু আসলে অনেক কিছু ভুলে যায়। আমরা জানি যে অনেক একটা বাক্য আছে যে চুরি করে চোর জেলে যায়, আর রাজনীতিবিদরা জেলে যাইয়া এরপর ওইখানে বসে করে যে কিভাবে আরো চুরি মারা করবে। তাই এখান থেকেও ফিরে আসতে হবে, সে রাজনীতিবিদ যে দলেরই হোক, এখান থেকে ফিরে আসতে হবে। দেশের সুশাসন, সুনীতি, জনগণের আকাঙ্ক্ষা, এগুলোকে প্রতিফলন করতে হবে। এবং আমার বিশ্বাস, আমি একসময় কয়েকটা দোকান দিতাম, একটা দোকানে আধা ঘন্টা বসতাম বাকুশা মার্কেটে। আমি গিয়ে দেখতাম ওই যুবলীগের লিয়াকাত ছিল, তার ভাই এখনো আছে, হান্নান ওই সময় ওই এলাকায় ছিল, তার অধীনে বেশ কিছু লোক পকেট মারতো, ছিনতাই করতো। আমি যদি আধা ঘন্টা 10 মিনিটে জানি যে এই এলাকায় অমুক অমুক ছিনতাইকারী, তাইলে এই পুলিশ যারা দায়িত্বে থাকে তারা অবশ্যই জানে। আবার রাজনীতি যারা করে, রাজনীতিবিদ, তারা যদি তাদের পদ পজিশন যদি যারা এই সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে, তারা যদি না রাখে, তাহলে তারাও করতে পারে না। তাই আমি মনে করি যে আমাদের দেশের কল্যাণে এখান থেকে সকলের দেশের জন্য কাজ করার জন্য এরকম আসতে হবে, অ্যাকশন নিতে হবে। এবং মামুন ভাই যে কথাগুলো বলেছে গুরুত্বপূর্ণ, যে অনেক সময় দলীয় ভাবে অনেক কিছু করা যায় না, সেই ক্ষেত্রে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই কাজগুলো করা উচিত। ইতিমধ্যে কিন্তু এইগুলো দিয়েছে, আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারকে আবার আইনগতভাবে নিয়ে ফিরিয়ে আনতে বলেছে, যাতে আর কেউ বাতিল না করতে পারে। এরকম বিষয়গুলো অনেকগুলোই এনেছে, আপনি জানেন। আমার অনেক সময় লাগবে, তারপরও আমি মনে করি যে আপনি যে কথাগুলো বলেছেন, আমার নেতারা যদি শুনে থাকেন, শুনবেন, অনেকেই শুনে। আমি কয়েকদিন শুনেছি গয়েশ্বরদা এই টেবিল টক দেখেছে, আমাকে বলছে যে তুমি এই কথাটা এরকম না বলে এরকম। তো অনেকেই হয়তোবা দেখেন এবং শুনবেন। তারপরও আমি যদি কোনো সুযোগ পাই আমিও বলবো, হয়তোবা সুযোগ পাই আমি বলবো ইনশাল্লাহ। তবে আমি আবারও বলবো যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, একটু আগে যেটা বলেছেন যে একটা মসজিদের খতিব এবং বাইতুল মোকাররমের মতো খতিব এত অপরাধ করেছে, সে কেন পালিয়ে যেতে বাধ্য হলো? অনেকে শিক্ষকদের নিয়ে আফসোস করে যে এ কোন স্বাধীনতা, শিক্ষকদের গলায় জুতার মালা। আপনার তাকে আমি বলতে চাচ্ছি এরকম, আপনার কি মনে নাই যেদিন ক্লাসে বসে সেই শিক্ষকরা একেবারে দেখাইতো যে আপনার জয় বাংলা স্লোগান পড়াইতো, হাসিনার নামে স্লোগান দিত, সেটা কি দেখে নাই? আবার যে শিক্ষকরা মনে করেন এই প্রধান শিক্ষক তার চেয়ারটা করেছে নৌকো দিয়ে, এটা কি তারা দেখেনি? আবার কোন শিক্ষক আপনার প্রতিনিয়ত এই শেখ মুজিবুর রহমানের ছবিকে পূজা করাইতো এবং অনেক অন্যায় অত্যাচার করতো। সেইখানে আমি শেষ কথাটা এরকম বলতে চাচ্ছি যে জাতির বিবেক হচ্ছে শিক্ষক। আমাদের মামুন ভাই বলছে যে নিরপেক্ষ বিশ্ববিদ্যালয়গুলো টিচার দিতে হয়। আমি 91 সাল থেকে আমি যেখানেই সুযোগ পাই সেখানেই বলি যে জাতির ক্রান্তি লগ্নে যারা কাজ করবে তারা হচ্ছে সাংবাদিক, তারা হচ্ছে শিক্ষক, তারা হচ্ছে ডাক্তার। এই 3 শ্রেণীর পেশার লোককে রাজনীতিতে আসার কোনো সুযোগ দেওয়া উচিত না। যদি তাদের খায়েশ থাকে তাহলে তারা অবসর নিয়ে অথবা তারা চাকরি ছেড়ে দিয়ে ওই পেশা বাদ দিয়ে তারপর সেইটা করুক। আপনি দেখেন, আমি থিসিস করেছি, 300 মার্কসের থিসিস। এখন আমি আওয়ামী লীগের যদি শিক্ষক হয়, আমি ছাত্রদল করতাম, তাহলে আমি আওয়ামী লীগের টিচারের কাছে তো থিসিস নিলে কম পাবো, আমি তো 300-তে 300 পাবো না বা 3টা এ পাবো না, তখন এইটা কিন্তু আমি নেব না। আমি একটা অপারেশন করব পায়ের, বা আমার একটা মেজর অপারেশন হার্টের, যদি শুনি আওয়ামী লীগের লোক, আমি করি বিএনপি, আমি ভয় পাবো। আবার যদি বিএনপির ডাক্তার হয়, আওয়ামী লীগের একজনে ভয় পাবে। আমি এই প্রাণ গোপাল সাহেব ভালো একজন ডাক্তার, এখন মনে করেন অনেক বিএনপির লোক তার কাছে যায় না, এইটা থেকে আমরা বঞ্চিত হই। তাই আমি মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি হবে, তার নিয়ে তার পুত্র, আমি নাম বলতে চাই না, তার পুত্র সমালোচনা করেছে যে উনি তো নিরপেক্ষ না। পরে বলছে যে উনি তো ছাত্রদের নিয়ে কাজ করছে, যে ওনার দলের ছাত্রদের নিয়ে কাজ করছে। আবার বলছে উনি ওয়াক আউট করছে, বলছে ওনার স্বার্থে ওয়াক আউট করেছে, দলকে দেখাইছে। এই যে বিষয়গুলো, এগুলো মূলত আমি আবারও দেশ, জাতি এবং উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, নির্বাচনী নিয়ম কানুনে আনলে এই 3 পেশার লোককে ক্রান্তি লগ্নে, এবং তারা জাতির বিবেক, তারা একটা কথা বললে শুনবে। একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেলে
মনটা নরম হয়, উনি যা বলে আমরা বিশ্বাস করব। একজন সাংবাদিক সে তুলে ধরবে, তার কথা আমরা শুনবো, এটা শোনার কথা, এবং একজন শিক্ষকের কথা শোনার কথা। তারা আজকে দলকানা হয়ে, আমি বলি যে টোটালি এই প্যানেল সেই প্যানেল, কোন নির্বাচনও যদি থাকে স্বতন্ত্রভাবে একে একে নির্বাচন করবে, যে বেরিয়ে আসবে আসবে। এই তিন পেশায় না থাকা ভালো। মামুন ভাইয়ের সাথে আমি একটু ব্যাপকভাবে বললাম, মামুন ভাই হয়তোবা শুধুমাত্র ভিসির কথা বলছে, সর্বত্র সারা বাংলাদেশে কোন শিক্ষক, কোন সাংবাদিক, কোন ডাক্তার এরা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। ওনার যদি খায়েশ থাকে চাকরিটা ছেড়ে দেন এবং আপনি চলে আসুন, অথবা অবসর নিয়ে চলে আসুন। পেশায় থেকে কখনো এটা নিরপেক্ষ ভূমিকা সেই পেশার পালন করতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। আইনজীবীদের আমি কেন বলবো না, আইনজীবীরা তাদের তর্কে বিতর্কে তারা একটা দল একটা বিষয় নিয়ে আসে, তারা দল করবে, এবং আইনজীবীদেরই দল করা বেশি উচিত, কারণ তারা বুঝে যে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, আইন কোনটা হবে, কোনটা পারফেক্ট হবে। তাই আমি মনে করি যে আওয়ামী লীগ, এই মাহমুদ ভাই বলেছে, যদি আমাদের সকল দল এখনো স্ট্রংলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, এই দুর্নীতি, এই লুটেরা, এই অর্থ আত্মসাৎ, এই যে একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা কমিশন নিয়েছে 65,000 কোটি টাকা, এরকম কত 65,000 কোটি টাকা নিয়েছে আপনি চিন্তা করতে পারেন? যে এটা এই জন্যই আমি ওই বলেছিলাম বক্তৃতা, এটা আমার প্রায় 1,87,00,000 গেছে। পদ্মা সেতুর পরের দিন আমাদের ওবায়দুল কাদের বলেছিল যে বিএনপির চলে পদ্মা সেতু দেখে বলে জলে। তখন আমি বলেছিলাম আসলেই উনি সত্য কথা বলেছে, মাঝে মাঝে সত্য কথা বের হয়ে আসে। আমার জলে, আমি যখন এই পদ্মা সেতু দিয়া বাগেরহাটের মোড়লগঞ্জে যাই, আমার এত জলে যে 8,983 কোটি টাকার পদ্মা সেতু 70,000 কোটি টাকা খরচ করেছে। এটা শেখ হাসিনার বাবার টাকা, এটা ওবায়দুল কাদেরের বাবার টাকা, এটা আওয়ামী লীগের কারো বাবার টাকা, কেউ 500 টাকা দিয়েছে। এই কথা আমি বলার পরে 1,87,00,000 ভিউজ হয়েছিল। তাই আমি বলতে চাচ্ছি যে এদেরকে কঠিন আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে, এবং দেশও ফিরিয়ে আনতে হবে যে সমস্ত অর্থ পাচার করেছে। আর দেশের মধ্যে যেটা আছে সেটাকেও আনতে হবে, কারণ তারা স্বঘোষিত ভাবে হাজার হাজার কোটি টাকার মালিক। এটা তাদেরকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিয়ে বিচার আপনি কম করেন বেশি করেন সেটা আমার আপত্তি নাই, টাকা ফেরত আনা দরকার বাংলাদেশের জন্য। ধন্যবাদ।